সবাইকে স্বাগত জানাচ্ছি RIL অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বার নিবেদিত দেশ সম্প্রতিকে। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আলোচনার বিষয় রেখেছি নির্বাচন, জনপ্রত্যাশা ও দায়বদ্ধতা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমার সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন জাকির এইচ চৌধুরী, সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র যুবদল। তিনি আছেন আমার সাথে আজকে যুক্ত আছেন সোহরব হাসান, সম্পাদক চর্চা.com। দুজনকে স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম, আজকে আলোচনা করব নির্বাচন, জনপ্রত্যাশা এবং দায়বদ্ধতা নিয়ে। সোহরব হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। 2026-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং অত্যন্ত প্রত্যাশার একটা নির্বাচন। আমরা প্রায় 17 বছর পরে ভোটাধিকার নিশ্চিতের যে নির্বাচনটি, সেটি হচ্ছে এই নির্বাচন। প্রধান উপদেষ্টা যেটিকে বলেছেন যে একটা ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনী প্রচারণায় আছে, উৎসব মুখর একটা পরিবেশ আছে। এর মধ্যেও নানা সময় আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখছি, সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনটি, নির্বাচন ছাড়া কোনো বিকল্প আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক জাকির চৌধুরী। তিনি প্রবাসে থাকেন, নির্বাচনের জন্য এখানে এসেছেন। সুতরাং নির্বাচন নিয়ে যে মানুষের আগ্রহ, বাংলাদেশের জনগণের আগ্রহ, সেটা বোঝা যায়। এবার প্রবাসীরা যেহেতু পোস্টাল ব্যালট ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন, সুতরাং তাদের আগ্রহটা বেশি এবং প্রথমবারের মতো। তবে সংখ্যায় কিন্তু খুবই কমের কারণে যদি আমাদের 60-70 লাখ, আরও বেশি হবে, প্রায় 1 কোটি প্রবাসী বাইরে কাজ করেন এবং ভোটার, কারণ তারা প্রত্যেকেই ভোটার, তারা মানে অপ্রাপ্তবয়স্ক নন কেউ। কিন্তু 6 লাখ, 6.5 লাখ বা 7 লাখ এ পর্যন্ত নিবন্ধন করেছেন এবং 3 লাখের মতো ভোট চলে এসেছে। যাক, তারপরও যাত্রাটা তো ভালো শুরু হলো। নির্বাচন নিয়ে প্রত্যাশা প্রতিটি মানুষের একটা প্রত্যাশা থাকে। প্রত্যাশা থাকে কি? আইনের শাসন, ন্যায্যতা, মানবাধিকার এবং তার মৌলিক অধিকারগুলো রক্ষিত হবে। সেটি যেমন ভাত কাপড়ের অধিকার, তেমনি বাক স্বাধীনতার অধিকার, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একজন স্বাধীন নাগরিক এই সমাজে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন, কথা বলতে পারবেন এবং সরকারের দোষ ত্রুটি, ভুল ভ্রান্তি এটি নিঃসংকোচে বলতে পারবেন, প্রকাশ করতে পারবেন। এরকম একটি পরিবেশ আমরা চাই। কিন্তু এটা ঠিক গত 54 বছরে এরকম নিরুপদ্রুত পরিবেশ আমরা পাইনি। ফলে এবং প্রতিবারই গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থানের পর জনমনে একটা বিশাল প্রত্যাশা জাগে। এমনকি নির্বাচনের পরও আমরা 91 থেকে যদি অন্য নির্বাচন 4টি নির্বাচনের কথা বলতে পারি, যেখানে সুষ্ঠু ভোট হয়েছে এবং জনগণ তার প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। কিন্তু তারপর যে সরকার এসেছে, এই সরকারগুলো যে খুব জনগণের কাছে দায়বদ্ধ ছিল, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে, এরকম নজির খুব বেশি নয়। একেবারে করে নাই তা নয়, কিন্তু কম করেছে। যে কারণে আমাদের এখানে কিন্তু 90-এর পর কোনো সরকারই দ্বিতীয়বার, মানে বিরতি ছাড়া দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেনি ভোটের মাধ্যমে। নানা রকম কলাকৌশল করতে হয়েছে। যে কারণে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করলাম, যে একটা ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের। সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হলো এবং যার পরিণতি আমরা দেখলাম যে 24 জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবারের প্রতিটি নির্বাচনে একটা প্রত্যাশা থাকে, কিন্তু এবারের নির্বাচনটি বাড়তি এ কারণে 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। প্রহসনমূলক নির্বাচন হয়েছে, সাজানো নির্বাচন হয়েছে। আর সুতরাং এবারে থাকে যে ওই বিগত নির্বাচনগুলোর যে উপসর্গ সেটি না থাকে, অর্থাৎ মানুষ একটা স্বাধীন মুক্ত পরিবেশে ভোট দিতে পারে। কিন্তু এই নির্বাচনের অপূর্ণতা আছে। সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিতে পারেনি। একটি দল আগে যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে তার কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু তার সহযোগী দলগুলোও পারেনি। জাতীয় পার্টি নির্বাচন করছে, যদিও আমরা উত্তাপ দেখি না বা মাঠে তাদের তৎপরতা তেমন দেখি না, হয়তো উত্তরাঞ্চলে কিছুটা তৎপর।
আওয়ামী লীগের সহযোগী দলগুলো নির্বাচন করেনি, হতে পারে ভয়ে করেনি, কোনো আক্রমণের শিকার হতে পারে এ কারণে করেনি। অর্থাৎ এই পরিবেশ থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি। প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এক ধরনের আমরা এক পরিবার হয়ে থাকবো এই দেশটি, সেটা এক পরিবার হয়নি। 18 মাস পরও কিন্তু এক পরিবার হয়নি। আমরা গতকালও দেখলাম যে একটি দাবি দেওয়া থাকতেই পারে, কিন্তু সেই দাবি দেওয়া নিয়ে যে রণক্ষেত্র হলো, এটি কোনোভাবেই কাম্য নয়। এই সরকার হাদি হত্যার বিচারের জন্য অঙ্গীকার করেছে এবং সেই অঙ্গীকার এক ধরনের তদন্ত রিপোর্ট দিয়েছে, পরিবারের পক্ষ থেকে সেটা নারাজি দেওয়া হয়েছে। এরপরও সরকার কিন্তু তদন্ত থেমে নেয়। হ্যাঁ, কিন্তু যে কোনো সমস্যা তো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত। এমন যদি হতো ওই সমাবেশে যারা প্রতিবাদ, যমুনার কাছে যারা এই সমাবেশ করেছেন অথবা অবস্থান ধর্মঘট করেছেন, তাদের একটা প্রতিনিধি দল, প্রধান উপদেষ্টা বা তার কোনো প্রতিনিধির সাথে যদি আলোচনার মাধ্যমে সমাধানটি হতো। আসলে আমি সৌরভ ভাই আরেকটু যদি জানতে চাই, সেটা হলো যে আপনি আলোচনার কথা বলছেন, কিন্তু আমরা যদি গত পরশু থেকে গতকাল রাত পর্যন্ত পুরো ঘটনাটাকে আমরা দেখতে পেয়েছি, আমাদের দেখার সুযোগ হয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখেছি। কোনো জায়গা থেকে আসলে আলোচনার কোনো রকমের সুযোগ তৈরি হবে এরকম চেষ্টা কি আমরা যে সংগঠনটির কথা বলছি, ইনকিলাব মঞ্চের কথা বলছি, তাদের ক্ষেত্রে কি আমরা কোনো রকমের আলোচনার ইচ্ছা কি দেখেছি কিনা? কারণ না, আলোচনার ইচ্ছা দুই দিক থেকে। যদি আলোচনার ইচ্ছা নাও থাকে, সরকারের পক্ষ থেকেও তো তাদের আহ্বান জানানো যেতে পারে। তারা তো সরকারের কাছেই দাবিটা জানিয়েছে, দাবির পক্ষে তারা একটা কর্মসূচি নিয়েছে। সেখানে সরকারের, এবং এই সংগঠনটি তো সরকারের বৈরী না, তারা ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক যিনি ছিলেন শহীদ ওসমান হাদি, তার প্রতি সরকারের যথেষ্ট সহানুভূতি, সহমর্মিতা আছে এবং ওই পরিবারকে সহায়তা করেছে। তার এক ভাইকে কূটনৈতিক পদমর্যাদায় চাকরি দিয়েছেন। সুতরাং এই সরকারের সাথে তার একেবারে বৈরী সম্পর্ক, আলোচনা করা যাবে না তা নয়। উদ্যোগটা কার কাছ থেকে আসবে? তারা রাস্তায় কর্মসূচি নিয়েছে, আমি মনে করি সরকারের কাছ থেকে আলোচনাটা আসতে পারত। এমনকি এই রণক্ষেত্র ঘটে যাওয়ার পর, এতগুলো মানুষ আহত হওয়ার পর, এর মধ্যে পুলিশ সদস্য আহত হয়েছেন, তারপর সরকার থেকে বলা হলো তারা স্থানীয় যে ইউএনডিপি জাতিসংঘ দপ্তর আছে সেখানে চিঠি দিবে। তারা তো এই চিঠিটাই চেয়েছে। কিন্তু এই দাবিটা তো আসলে প্রায় মাস খানেক আগের, আমি যদি ভুল না করি, আরো অনেক আগের দাবি ছিল। আসলে শুধু দাবিটাও না, এখন যেমন কালকে নাহিদ একজন প্রার্থী, যে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি বলছেন সরকারের ভেতরেও কেউ আছে যে এই হত্যার সাথে জড়িত। আমি ফিরবো সৌরভ ভাই, আমি আসলে এই জায়গাটাতে আপনাকে আটকে দিতে চাই এবং এখান থেকে আমরা নিশ্চয়ই আবার আলোচনা শুরু করব। সরকারের ভেতরেই কেউ আছেন কিনা সেই বিষয়টি নিয়ে আপনারা নিশ্চয়ই কথা বলবো। আমি একটু চলে যেতে চাই জাকির এস চৌধুরী আপনার কাছে, এবং যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করছি, এই যে ছোট ছোট বিভিন্ন জায়গাতে, ছোট বললেও ভুল হবে আসলে, শব্দগত আমি এর জন্য ক্ষমা চাচ্ছি। আমি বলতে চাই যে এই ধরনের সংঘর্ষ ছাত্র মানে ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থক এবং তাদের এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষের ঘটনাগুলি ঘটলো, আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটছে। কিন্তু নির্বাচনের ঠিক যখন প্রায় 6 দিন বাকি, আর 5 দিন পরেই হয়তো আমরা সবকিছু ঠিক থাকলে আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, এই সময় এসে এই ধরনের এক সংঘর্ষের ঘটনা এবং সেখানে কর্মী সমর্থকদের আহত হওয়া, নির্বাচনের পরিবেশটা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি করা, এটি বলছেন সবাই। এই অস্থিরতা আসলে কারা তৈরি করতে চাচ্ছে? কারণ সকলেই তো নির্বাচন হোক সেটাই চাচ্ছে। জাকির এস চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন। প্রাজ্ঞ সহ আলোচক সৌরভ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন, গণতন্ত্রের নির্বাচন ছাড়া নির্বাচিত সরকার হয়, আমরা যে ওয়েস্টমিনিস্টার স্টাইলের আমরা যে গণতন্ত্র, সেখানে নির্বাচনের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন হয়। নির্বাচনের বিকল্প কোনো কিছু নাই। আপনি জানেন 71-এর আমাদের যে মহান মুক্তিযুদ্ধ,
সেটা সংগঠিত হয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যে দিয়ে। আমাদের মহান মুক্তিযুদ্ধ পরবর্তী আমাদের দেশের যে মানুষ, তাদের যে চাওয়া পাওয়া ছিল তদানীন্তন সরকার সেটা দিতে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে ওই সরকারের অধীনে যে নির্বাচন, আপনি জানেন, ওই নির্বাচনগুলোকে ম্যানিপুলেট করা হয়েছে। সর্বোপরি 90-এর 19শে নভেম্বর 3 জোটের রূপরেখা অনুযায়ী যখন 6 ডিসেম্বর স্বৈর সরকার এরশাদ পদত্যাগ করে, আপনি জানেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থায় একটা সুন্দর নির্বাচন হয়েছে। বাংলাদেশের নির্বাচন, সৌরভ ভাই একটু আগে যেটা বলেছে যে 91, 96, 2001 এই 3টা নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হয়েছে এবং অনেকটা দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, 8-এর নির্বাচন, মঈন পক্ষটার যে নির্বাচন, এটা বিএনপিকে বিভিন্নভাবে সাবোটেজ করে, আপনি জানেন 1996 নির্বাচনে বিএনপি যখন বিরোধী দলে আসছিল, 116 আসনের বিরোধী দলের ইতিহাসে যে বিএনপি সবচেয়ে বড় আসন নিয়ে বিরোধী দলের আসনে এসেছিল। আর 2008-এর নির্বাচন, সেনাবাহিনী সেদিন আপনারা জানেন যে ওরা চেয়েছিল -2 ফর্মুলা করতে, যে -2 ফর্মুলার অংশবিশেষ তারা বেগম খালেদা জিয়াকেও তারা দেশ থেকে বাহির করতে চেষ্টা করেছিল। অন্যদিকে এই যে পতিত শেখ হাসিনা আগেই দেশ ছেড়ে চলে গিয়েছিল এবং বেগম খালেদা জিয়াকে তারা বিভিন্নভাবে প্রলোভন দিয়েছিল যে আপনি উন্নত জীবন, আয়েশের জীবন যদি যাপন করেন, আপনি 2 সন্তানকে নিয়ে দেশ ত্যাগ করেন। বেগম খালেদা জিয়া বলেছিল, তোমরা যদি আমার 2 সন্তানকেও মেরে পেলো, যে মাটিতে আমার স্বামী মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেহাবশেষ আছে এবং আমার লক্ষ লক্ষ নেতাকর্মীকে অরক্ষিত রেখে আমি এই দেশ ত্যাগ করতে পারি না। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার জন্য সেদিন বিশেষ বিমান রেডি ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া যায়নি বিদায় শেখ হাসিনা আবার দেশে ফিরে এসেছে এবং একটা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। ওই নির্বাচনে শেখ হাসিনা যখনই সে নির্বাচিত হওয়ার পরে আপনি জানেন 14, 18 এবং এই যে 14 সালে একতরফা একটা নির্বাচন, 153 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা, 18 সালে দিনের ভোটকে রাতে করেছে এবং 24 সালে আমি তুমি ডামি নির্বাচন। সো আমি যে কথাটা বলতে চাই, আজকে যে যুবক যার বয়স হলো 36-35, জীবনে প্রথম ভোটার হয়ে ভোট দিতে পারেনি, প্রায় 5 কোটি নতুন প্রজন্মের ভোটার এবং মোরাললেস 13 কোটি ভোটার আজকে অপেক্ষা করছে অধীর আগ্রহে একটা সুন্দর নির্বাচনের জন্য, যে নির্বাচনে তারা তাদের ম্যান্ডেট দিবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, 71-এর পরাজিত শক্তি এবং আধিপত্যবাদী শক্তির দোসররা তারা চাচ্ছে যেন বাংলাদেশে একটা নির্বাচন না হয়। আপনারা জানেন যে কোনো গণ অভ্যুত্থানের পরে আরব বসন্ত হলো এবং পৃথিবীর দেশে দেশে যেই বিপ্লব হলো, আমাদের পাশে নেপাল, শ্রীলঙ্কায় সম্প্রতি বিপ্লবের পরে, অভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে, 4 মাসের মধ্যেই একটা নির্বাচন হয়েছিল। আমাদের দেশে এরশাদ পতনের পরে আপনি জানেন যে 90 দিনের মধ্যেই নির্বাচনটা হয়েছিল, মেবি লেস টাইম। কিন্তু এই যে এখন এটা প্রায় 18 মাস পরে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সো একটা গোষ্ঠী চাচ্ছে যে নির্বাচন না করে এই যে বর্তমান যেই আগস্ট বিপ্লবের যারা বেনিফিশিয়ারি, ওদেরকে ক্ষমতায় রেখে তাদের ক্ষমতাকে নিশ্চিত করে একটা নির্বাচন দেওয়ার জন্য, যেটা তারা এর আগে প্রথমে তারা দাবি উঠিয়েছিল পিয়ার পদ্ধতিতে, এরপরে বলেছিল তারা যে গণভোট আগে দিতে হবে, স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। এইভাবে তাদের তারা এটার জন্য আন্দোলনও করেছিল, ব্যর্থ হয়ে, কেননা মানুষ অপেক্ষা করতেছে একটা নির্বাচনের জন্য। আপনি জানেন ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে না, আজকে দেশের অর্থনীতি ফ্যাসিস্টরা তো জানেন ব্যাংক, বিমা, সকল রাষ্ট্রীয় অর্গানগুলোকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। সো এই যে আমাদের অর্থনীতি, এই যে 18 কোটি মানুষের এই যে খাদ্য নিরাপত্তা, আমাদের ন্যাশনাল যেই নিরাপত্তা এবং অর্থনীতির যেই
এই যে আমাদের অর্থনীতি এবং আমাদের জিডিপিকে ধরে রাখতে হলে, ফরেন ইনভেস্টমেন্ট আনতে হলে একটা নির্বাচনের কোনো বিকল্প নাই। সো ৭১ পরাজিত শক্তি যে চক্রান্ত এবং ষড়যন্ত্র করতেছে নির্বাচনকে প্রতিহত করার জন্য, আমি মনে করি যে জাতি যুদ্ধ করে জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে, তারা আবার আপনার জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে যে প্যাসিসকে বিদায় করেছে, এবং এই সামান্য একটা কোটা প্রথা থেকেই যে প্যাসিবাদ বিরোধী আন্দোলন, এটা তো সিম্পল কোটা প্রথাটা ছিল একটা পয়েন্ট, মূলত ছিল পরাজিত শক্তি। এটা যদি আমরা বলতে চাই এক বাক্যে, কি আমরা কোনো রাজনৈতিক দলের নাম বলবো? অবশ্যই, এটা তো আপনারা জানেন, আমি আপনি এটা দিনের আলোর মধ্যে ভিজিবল। কিন্তু তারাও তো নির্বাচন চাচ্ছে। তারা নির্বাচন উপরে চাচ্ছে, কিন্তু ভিতরে তারা চক্রান্ত করছে। যেমনি এই সংগঠনটি পরাজিত শক্তি, এটা ওই যে বাসুর ছোট ভাইয়ের বউয়ের নাম নেয় না যেভাবে, ঠিক এটা পরাজিত শক্তিকে আপনারা বুঝেন। তো এই শক্তি যখনই এরা তো ধর্মের নামে ব্যবসা করছে। আপনি ওই যে একটা প্রবাদ আছে, নীল নদের পানি যেমন নীল নয়, তেমনি এই যে জামাত ইসলামের এই যে তারা যে ইসলামটা, এটা রসুলের ইসলাম নয়, এটা মধুদিবাদ। এটা হলো ইসলামের নামে এটা পুঁজি করে, যেহেতু আমাদের দেশের হাজার বছরের মানুষের, এই অঞ্চলের মানুষগুলা ধর্মপ্রিয়, কিন্তু তারা ধর্ম অন্ধ নয়। আর এই পরাজিত শক্তি আমাদের মানুষকে এই ধর্মীয় অনুভূতির উপরে আঘাত করে, আপনি জানেন অনেক কথা বলতে গেলে, যে ধর্মীয় অনুভূতির উপরে আঘাত করে এটাকে তারা ক্যাপিটাল করে মনে করতেছে যে তারা এই যে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, আপনি জানেন আমাদের দেশের জনগোষ্ঠীর একটা বিষয়ে অধিকাংশ, প্রায় এখন 51% হলো নারী। এরা প্রথমেই এই যে এই পরাজিত শক্তি জামাত ইসলাম, এরা বলেছিল যে নারীদেরকে বাসায় রাখবে। এরপরে এরা বলেছিল যে 5 ঘন্টা কাজ দিবে। আপনি জানেন যে আমাদের জিডিপির কৃষির পরেই যে ফরেন রিমিটেন্স এবং গার্মেন্টস, আপনি যদি এই যে 20 লক্ষের অধিক গার্মেন্টসের আমাদের নারী কর্মী, এবং আমাদের দেশের আপনি জানেন নজরুলের ওই ভাষায় যে কোনো কালে হয়নি জয়ী একা পুরুষের তরবারি, শক্তি দিয়েছে উৎসাহ দিয়েছে এই নারীরাই। সো এই যে জনগোষ্ঠীর এই ব্যাপক অংশকে নারীদেরকে দূরে রেখে এই যে মৌলবাদী শক্তি, আপনি দেখেন আমি একটা বলতে চাচ্ছি এখানে, এই যে মৌলবাদী শক্তিরা, তারা বলতেছে তাদের 43% নারী সদস্য রয়েছে, কিন্তু আনফরচুনেটলি তারা একটা নারীদেরকে প্রার্থী দেয়নি। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আসলে আলোচনা করছি বেশ কিছুদিন ধরে, তফসিল ঘোষণার পর থেকেই। নিশ্চয় আলোচনা চালিয়ে যাব। একটা বিরতির পরে এসে আমি আরো বিস্তারিত আলোচনাতে যাব। দর্শক, আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সম্প্রতিকে একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন আরআইএল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরতে চাই। সৌরভ হাসান, আপনার কাছে আলোচনায় আসতে চাই একটি টপিকে। আমি আসলে একটা পয়েন্টে আমি আটকে ছিলাম, সেটা হলো শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গতকাল আমরা ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকদেরকে উত্তেজিত হতে দেখেছি, পুলিশের সাথে তাদের সংঘর্ষ দেখেছি, আহতের ঘটনা ঘটেছে এমনটাও দেখেছি। মৃত্যু কখনোই কাম্য নয়, এবং ওসমান হাদির মতো যারা আছেন সমাজে, তাদের জন্য তো কখনোই সেটা আমাদের কাম্য হতে পারে না। কিন্তু এই মৃত্যুটিকে বা এই হত্যাকাণ্ডের যে বিষয়টি রয়েছে, গতকাল আমরা একটা কথা খুব বেশি শুনেছি ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকদের মুখে, সেটি হলো যে সরকারের প্রতি একেবারে সুনির্দিষ্টভাবে সরকারকে অভিযোগ করা হচ্ছে যে সরকারের কেউ জড়িত আছে কিনা, এটি বলা হচ্ছে, এবং সরকারের বিভিন্ন মহলকেও কিন্তু এই অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। এবং এর কিছুদিন আগে আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টে একটি গাড়ি ঢোকাকে কেন্দ্র করে পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্যদেরকে অসম্মান সূচক বিভিন্ন রকমের মন্তব্য করা হয়েছে। দেশের নিরাপত্তার স্বার্থে, কিংবা যে সরকারটি এখন দেশ আগলে রেখেছে বা নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের দিকে যখন এই অভিযোগের আঙুলগুলো তোলা হয়, এটি আসলে কি নির্দেশ করে বা কি ইঙ্গিত দেয়? একটি রাষ্ট্র তখনই রাষ্ট্র হয় যখন ওই রাষ্ট্রের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একটা সংহতি থাকে, একটা আস্থার সম্পর্ক থাকে। কিন্তু আমরা গত 17 মাসে এরকম আস্থার সম্পর্কটা গড়ে উঠতে দেখিনি। কারণ এই ইনকিলাব মঞ্চের যারা আন্দোলন করেছে তাদের প্রতি এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এদের ভিতরে পঞ্চম বাহিনী ঢুকে গেছে।
অন্য কোনো ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদের শক্তি ঢুকে গেছে। আবার ইনকলাব মঞ্চ থেকে বলছে যে সরকারে কেউ কেউ এই ঘটনা ঘটিয়েছে। এমনকি এই অভিযোগ আছে যে ওসমান হাদির মৃত্যুর পিছনেও, হত্যার পিছনেও সরকারে কেউ কেউ আছে। তা আমরা প্রতিটি ক্ষেত্রে যদি এরকম অবিশ্বাস পোষণ করি, এভাবে বিদ্বেষ পোষণ করি এবং আমাদের ভাষা ভঙ্গি সব কিছু যদি শিষ্টাচার বর্জিত হয় এবং একে অপরকে যখনই আমার মতের সঙ্গে মেলে না তখনই তাকে যদি শত্রু জ্ঞান করি, যেমন জর্জ দ্বিতীয় বুশের যে বিখ্যাত উক্তি যে আমার সঙ্গে নেই সে আমার শত্রু, বাংলাদেশে আপনি দেখবেন রাজনৈতিক পরিসরে অন্য পরিসরে এটি। এখন জাকির এই চৌধুরী যে বললেন জামাত ইসলাম সম্পর্কে অনেক কিছু কথা বললেন, কিন্তু জামাত ইসলামকে নতুন মানে এই কাজগুলো কি এখন করছে? এই কাজগুলো তো গত মানে তারা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ৮০ সালে সম্ভবত ৭৭ সালে শিবির, তারপর ৭৯ সালে ইসলামী হ্যাঁ এটা হয়ে, সুতরাং এবং ৮০ দশকে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে ছাত্রদল এবং শিবিরের মধ্যে। সুতরাং আমরা যখন ধরেন নির্বাচনে হিসাব নিকেশ আসে, যখন অন্য প্রতিপক্ষকে সাথে লড়াই করার বিষয় আসে, তখন যদি আমরা এই মানে এক ধরনের বয়ান দেই, আর যখন আমার মিত্র থাকে তখন আর এক ধরনের বয়ান দেই। এখন জামাত ইসলাম বা অন্যরা বলবে যেটা বলার সুযোগ পাচ্ছে এবং বলছে যে এখন বিএনপি যে ভাষায় যে তাদের উদ্দেশ্যে যেসব কথা বলছে, যেসব বাক্য বর্ষণ করছে, আওয়ামী লীগ এক সময় করত। কিন্তু সত্যটা বের হওয়া উচিত। জামাত ইসলামের উচিত যে তারা ৭১-এ যে বিরোধিতা করেছে, অন্যায় করেছে, সামরিক বাহিনীর সাথে পাকিস্তানি বাহিনীর সাথে দোসর হিসেবে কাজ করেছে, এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত ক্ষমা চায়নি। আমরা তো আওয়ামী লীগের সম্পর্কেও সেটা বলি যে ২৪-এ যে গণহত্যা হয়েছে সেজন্য তাদের ক্ষমা চাওয়া উচিত, অনুশোচনা করা উচিত। এখন যে প্রশ্নটি এসেছে, আওয়ামী লীগ ক্ষমা চায়নি বলে তাদের আমরা নির্বাচনের বাইরে রেখেছি, কিন্তু জামাত ইসলামই তো ক্ষমা চায়নি। মানে এই প্রশ্নের জবাব কি? আর যে প্রশ্নটি বললেন যে এই যে সরকার, এখানে অনেক দুর্বলতা আছে। সরকার আমরা দেখেছি এই সরকার আসার পরে যারা তাকে বেশি চাপ দিতে পেরেছে তখন তার দাবি মেনে নিয়েছে। এখন প্রথম তো নির্বাচনের তারিখ নিয়েই এত কিছু হলো, তারপর লন্ডনে যে সেই নির্বাচনের তারিখ ঠিক করতে হলো। এটি কোনো একটি সরকারের কাজ হলো? মানে সরকার কেন এখানে বসে সিদ্ধান্ত নিতে পারবে না? এবং এ কারণে কি হলো দেখুন, ওই বৈঠকের আগ পর্যন্ত বিএনপি সরকারকে সন্দেহ করত যে সরকার নির্বাচন দেবে না এবং বিএনপি জামাত ইসলামী বা এনসিপির পক্ষে কাজ করছে। ওই বৈঠকের পর এনসিপি এবং জামাত ইসলামী এই সরকারকে অভিযুক্ত করা শুরু করলো যারা বিএনপির হয়ে কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারটি আসলে নির্বাচনটি যার করে দেওয়ার কথা, এবং এই নির্বাচনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কাজও তারা করেছে, ঐকমত্য কমিশন গঠন করেছে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসেছে। একটা বসারও তো পরিবেশ তৈরি করে দিয়েছে সরকার, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর এত কিছুর প্রেসার, আসলে এটি আমাদের মানে চাওয়াটাও কি ঠিক কিনা? আমি সৌরভ হাসান, আপনার কাছে এই প্রশ্নটি থাকলো, সংক্ষেপে একটু জেনে বিরতিতে যাব। জাকির এইচ চৌধুরী, আপনার কি মনে হয়, আমরা কি অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনেক বেশি প্রেসার দিয়ে ফেলি নাই? এরকম মনে হয় না আপনার কাছে? একটা অন্তর্বর্তী সরকার জানা ইন্টারিয়াম অন্তর্বর্তী, তো কম সময়ের জন্য। আমাদের সংবিধানে যেটা ছিল আগে, এটা 90 ডেজ, এবং এটা কনস্টিটিউশনের কোনো কনসেপ্টই ছিল না। বেগম খালেদা জিয়া 1996 সালে এইটাকে সংবিধানে সংযোজিত করে, এবং আপনি জানেন বাংলাদেশের যে কয়টা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, সব নির্বাচনগুলাই অনেকটা গ্রহণযোগ্য ছিল। সো এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে চাওয়া পাওয়া হলো একটা নির্বাচন। যেহেতু আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আমাদের গণতন্ত্র, আমাদের হাজার বছরের পথ চলা, ৭১-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের প্রায় ৫৪ বছর অতিক্রম করেছি, অনেক কিছু আমাদের অর্জনও রয়েছে এর মধ্যে দিয়ে। সো আমাদের নির্বাচন ব্যবস্থা, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, এগুলাতে যেটা পাশ্চাত্যে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, ইভেন আপনারা দেখেন ইন্ডিয়া যখন নির্বাচন হয় ওখানে অনেক দাঙ্গা হয়, অনেক মারামারি হয়, কিন্তু নির্বাচন কমিশন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলা কিন্তু তারা কোনো দলের পক্ষে থাকে না।
আর আমাদের দেশে যখনই অন্তর্বর্তীকালীন সরকার ছিল, আমি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্ট ইজ ফর দ্য ইলেকশন। এখন জুলাই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে এই সরকারের কাছেও আমাদের, যেহেতু 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, আপনি জানেন যে পুলিশ অফিসার রাস্তায় গুলি করেছিল, তার সন্তান রাস্তায় আন্দোলন করেছে। সো মানুষের প্রত্যাশা ছিল, মানুষ আবাল বৃদ্ধ বনিতা মাঠে রাস্তায় নেমে এসেছিল ভোটটা দেওয়ার জন্য, ভোটের অধিকারের জন্য। এবং সেই ভোটটায় এটাকে অন্য খাতে প্রবাহিত করা হয়েছিল। এই যে 5ই আগস্টের পরে ওই পরাজিত শক্তি তারা মনে করেছিল তাদেরই একটা অংশ এখন তো প্রকাশ পেয়েছে যে এনসিপির গুটি কয়েক। ওভারঅল আপনি জানেন যে কোনো আন্দোলন সংগ্রামে আপনার কে পক্ষে কে বিপক্ষের, কিন্তু একটা সেন্টিমেন্টের পক্ষে সবাই, জাতি পুরা ঐক্যবদ্ধ ছিল একটা সুন্দর নির্বাচনের জন্য, যেটা এই যে ম্যানিপুলেট করে নির্বাচনগুলোকে যখন ব্যাহত করেছে। তো নেশন ইজ ইউনাইটেড ফর ইলেকশনের জন্য। সেখানে এই যে পরাজিত শক্তির দোসররা, আপনি জানেন ছাত্রলীগের ভিতরে ছিল, ইয়াতে ছিল, এরা এরপরেই বের হয়ে এসে আবার তারা ষড়যন্ত্র শুরু করে দিল যেন একটা নির্বাচন না হয়। তারা মনে করেছে, আমি মনে করি এটা দ্যাট ইজ দ্য ব্যাড ড্রিম তাদের, যে এই পরাজিত শক্তি যারা আমাদের দেশের উন্নয়ন প্রগতি, এই যে নারীর স্বাধীনতা, তারা আপনি একটু আগে যে আলাপ করেছিলেন যে যেখানে তারা বলে যে তাদের 43% নারী, কিন্তু একজন নারীকে একটা বিরতির পরে, জাকির এই চৌধুরী, আমি একটা বিরতির পরে আবার নিশ্চয়ই আলোচনায় ফিরে আসছি। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক। সোনিয়া হক আপনাদের সাথে আছে। আলোচনায় ফিরে যেতে চাই। আমি একটু সোহরাব হাসান আপনাকে এই অংশে আবারও যুক্ত করতে চাই, এবং এই অংশে সময় একেবারেই কম। আমি নির্বাচন 12 তারিখে এবং 12 তারিখের আগে রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আসলে তাদেরকেও তো এক ধরনের, মানে এখন মনে হয় যে তাদের পরামর্শ দরকার আছে। সংবাদকর্মী হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে সোহরাব হাসান কি বলতে চাইবেন নির্বাচন নিয়ে তাদের উদ্দেশ্যে? প্রথম কথা হচ্ছে, তারা নির্বাচনের আগে জনগণের কাছে যে ওয়াদা করছেন, যে প্রতিশ্রুতি দিচ্ছেন, যে কর্মসূচির কথা বলেছেন, যে পরিকল্পনার কথা বলেছেন, নির্বাচিত হওয়ার পর সেগুলো বাস্তবায়ন করবেন, এটাই প্রথম প্রত্যাশা তাদের কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। নির্বাচনকে যেভাবে বাকযুদ্ধে পরিণত করেছে, নির্বাচনের পরেও যদি তাদের মধ্যে এই বাকযুদ্ধ অব্যাহত থাকে, তাহলে দেশের ক্ষতি এবং সেটা গণতন্ত্রের ক্ষতি। আশা করি এসব ব্যাপারে তারা সজাগ থাকবেন, এবং যারা এখন প্রতিশ্রুতি দিচ্ছেন, নির্বাচনী ওয়াদা করছেন, পরিকল্পনা দিচ্ছেন, তারা নিশ্চয়ই মাথায় রাখবেন এই বিষয়গুলো। জাকির এই চৌধুরী কি বলবেন? আপনি জানেন, আমরা এর আগেও ক্ষমতায় ছিলাম। বেগম খালেদা জিয়া জাতির কাছে যে সকল অঙ্গীকার করেছিল, উনি সকল অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। উনি মেয়েদের শিক্ষাকে আপনার অবৈতনিক করেছিলেন, 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মাফ করে দিয়েছিলেন, 25 বিঘা জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। আপনি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রথমবারের মতো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সহ বেগম খালেদা জিয়া জাতির কাছে নির্বাচনী যে অঙ্গীকার করেছিলেন, সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন। আর বেগম খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী তারেক রহমান, আপনি জানেন, উনি 25শে ডিসেম্বর বাংলাদেশ প্রত্যাগমনের মধ্যে দিয়ে যে নির্বাচনের ভয়টা ছিল, বা নির্বাচন হবে কি হবে না, পুরা জাতি শঙ্কিত ছিল, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাগমনের মধ্যে দিয়ে একটা ক্লিয়ার পথ হয়ে গেল যে বাংলাদেশে একটা নির্বাচন হবে। এবং মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতেছে তারেক রহমানের নেতৃত্বে একটা যে নির্বাচন হবে, তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠিত হবে। এবং তারেক রহমান যে ওয়াদা করেছিলেন, যে 17 বছর এক্সাইল জীবনে থেকে প্রায় 17 মিনিটের একটা বক্তব্য উনি দিয়েছিলেন, সেখানে উনি সকল কিছুর মাঝেই 17 মিনিটে উনি যে কথাটা বলেছিলেন, যে যেমনি আমেরিকান জাতির জন্য মার্টিন লুথার কিং বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, আর তেমনি তারেক রহমান বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা হলো ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আপনি একটা জিনিস দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি মদিনাতে যে ইনসাফ ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন, তারেক রহমানের প্ল্যান হলো সর্বক্ষেত্রে দুর্নীতি, অন্যায়, দুঃশাসন এগুলাকে প্রতিহত করে একটা ইনসাফের বাংলাদেশ, যেটা ছিল ন্যায়ভিত্তিক শাসন এবং আপনার সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এবং ইনশাল্লাহ
12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে, জাতীয়তাবাদী শক্তিকেই ভোট দিবে। 71-এর এই যে মৌলবাদী শক্তি যারা দেশে প্রগতির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ওদের অতীত ইতিহাস আপনারা জানেন। তারা জামাতের আমিরে জামাত বলেছিল আমাদের শাসন দেখেছে, ওদেরকে তো আমরা দেখিনি। ওদেরকে তো আমরা 71-এ দেখেছি, বা আমরা এই যে রাজপথের আন্দোলন সংগ্রামে দেখেছি ওদের ছাত্র সংগঠন কি করে, আল্লাহু আকবর বলে, ইসলামের কথা বলে রক কেটে দেয়, মানুষকে খুন করে। সো অসংখ্য ধন্যবাদ সন্ত্রাসী সংগঠনকে অসংখ্য ধন্যবাদ। আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা প্রতিহত করব। অপেক্ষা করছি 12ই ফেব্রুয়ারির, এবং অবশ্যই আমরা দেখতে চাই জনগণের ব্যালটের এই উত্তরের বিষয়টি। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের দুজনকে, এবং যারা এতক্ষণ সঙ্গে ছিলেন দেশ সাম্প্রতিকের, আপনাদেরও ধন্যবাদ। শুভরাত্রি।